ভাবুন তো, একটা মাত্র কবিতা যা কিনা একটা পুরো জাতির মনে আগুন ধরিয়ে দিল আর তার কবিকে অমর করে রাখল। হ্যাঁ, আজ আমরা ঠিক এমনই এক কবিতার কথা বলবো, কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত সৃষ্টি বিদ্রোহী। শুধু এই লাইনটা শুনুন একবার। বল বীর, বল উন্নত মমশির। কি অসাধারণ শুরু, তাই না? একেবারে বিস্ফোরণের মতো। এই একটা লাইনই কিন্তু পুরো কবিতার সুরটা বেঁধে দেয়। একটা এমন কণ্ঠ যা কিছুতেই হার মানবে না। চলুন এই কবিতার গভীরে ডুব দেওয়া যাক। তো প্রশ্নটা হলো, কি করে এটা সম্ভব হলো? মাত্র এক রাতে লেখা একটা কবিতা কিভাবে একটা গোটা বিপ্লবের কণ্ঠস্বর হয়ে উঠল? এটা তো শুধু একটা কবিতা নয়, তার চেয়ে অনেক বেশি কিছু। এটা একটা ইতিহাস। আসুন এর উত্তর খোঁজা যাক। তো এই বিদ্রোহের পেছনের কাহিনীটা জানতে হলে আমাদের প্রথমে কবিকে জানতে হবে, আর জানতে হবে সেই সময়টাকে, যে সময়ে এই স্ফুলিঙ্গ জ্বলে উঠেছিল। নজরুলের জীবনটা দেখুন, একেবারে সিনেমার গল্পের মতো। চুরুলিয়ার এক গ্রামের ছেলে যোগ দিলেন ব্রিটিশ আর্মিতে। আর সেখানে একজন সাধারণ সৈনিক হিসেবে তিনি খুব কাছ থেকে দেখেছিলেন অন্যায় অবিচার। আর ঠিক সেই অভিজ্ঞতা থেকেই তার ভেতরে জন্ম নিল এক বিদ্রোহী। তিনিই হয়ে উঠলেন আমাদের বিদ্রোহী কবি। এই যাত্রাপথটাই তাকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কলম ধরতে বাধ্য করেছিল, আর তার ফলে আমরা পেয়েছি অসাধারণ কবিতাটি। তো চলুন এখন কবিতার একেবারে ভেতরে প্রবেশ করি। এই বিদ্রোহী আসলে কে? এটা কিন্তু শুধু রাজনৈতিক স্বাধীনতার কথা বলছে না, এর চেয়েও গভীর কিছু। এটা এক নতুন নির্ভীক মানবাত্মার ঘোষণা। কবিতায় যে বিদ্রোহের কথা বলা হচ্ছে সেটা আসলে কি? এটা হলো আমাদের সবার ভেতরের সেই শক্তি যা কোনো অন্যায়ের সামনেই মাথা নোয়ায় না। সেটা সামাজিক হোক, রাজনৈতিক হোক বা অন্য যে কোনো অত্যাচারী হোক। এই সত্তাটা চিরকালের সাহসী, চিরকালের স্বাধীন। একবার ভাবুন তো লাইনটার ব্যাপ্তি। আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। মানে বিদ্রোহী এখানে নিজেকে শুধু একজন মানুষ বলছেন না, তিনি বলছেন আমি এই মহাবিশ্বের সৃষ্টারই বিদ্রোহী সন্তান। মানে তার বিদ্রোহ কোনো ছোটখাটো ব্যাপার নয়, এর পরিসর একেবারে মহাজাগতিক। কবিতার সবচেয়ে মজার দিকগুলোর একটা হলো এই বিদ্রোহীর পরিচয়। তিনি আসলে কে? তিনি একজন নন, তার মধ্যে যেন মিশে আছে পুরো একটা মহাবিশ্ব। এখানেই ব্যাপারটা আরও আকর্ষণীয় হয়ে ওঠে। দেখুন, বিদ্রোহী একই সাথে স্রষ্টা এবং ধ্বংসকারী। একদিকে তিনি লোকালয়, তো অন্যদিকে তিনি শ্মশান। তার এক হাতে যদি থাকে ভালোবাসার বাঁশুরি, তো অন্য হাতে যুদ্ধের দামামা। নজরুল আসলে এটাই বোঝাতে চেয়েছেন যে একজন পরিপূর্ণ মানুষ কোমল হতে পারে, আবার প্রয়োজনে কঠিনও হতে পারে। সৃষ্টি আর ধ্বংস দুটোই তার অংশ। আর এই পরিচয়টা কোনো এক ধর্ম বা সংস্কৃতির মধ্যে সীমাবদ্ধ নয়। নজরুল কি দারুণভাবে সব মিলিয়ে দিয়েছেন। দেখুন, বিদ্রোহীর মধ্যে আছেন হিন্দু পুরাণের শিব, আছেন ইসলামিক ঐতিহ্যের ইসরাফিল, এমনকি গ্রিক পুরাণের ওরফিয়াসও। এর মানে কি? মানে হল এই বিদ্রোহীর কণ্ঠটা আসলে কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নয়, এটা গোটা মানবজাতির, পৃথিবীর সকল অত্যাচারিত মানুষের কণ্ঠ। কিন্তু এত শক্তি, এত ধ্বংসের হুঙ্কারের পেছনেও একটা নরম দিক আছে। বিদ্রোহীর একটা মানবিক হৃদয়ও আছে। তার এই বিদ্রোহ শুধু ভাঙার জন্য নয়, এর পেছনে আছে মানুষের জন্য গভীর মমতা। এই লাইনটা শুনলে সেটা পরিষ্কার বোঝা যায়। আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস। মানে তিনি শুধু একজন শক্তিশালী যোদ্ধা নন, তিনি সেই অসহায় বিধবার বুকের কান্নাটাও অনুভব করেন। সমাজের সবচেয়ে দুঃখী, বঞ্চিত মানুষের কষ্টটা তিনি নিজের করে নিয়েছেন। আর এটাই হলো এই কবিতার মূল ভিত্তি, সার্বজনীন মানবতাবাদ। বিদ্রোহীর শক্তি ঘৃণা থেকে আসে না, আসে ভালোবাসা আর সহানুভূতি থেকে। তিনি সবার জন্য লড়ছেন, কারণ তিনি সবার কষ্টটা বোঝেন। তাহলে এই যে এত সংগ্রাম, এত বিদ্রোহ, এর শেষ কোথায়? বিদ্রোহী কি চিরকালই যুদ্ধ করে যাবেন? না, তার একটা চূড়ান্ত লক্ষ্য আছে। বিদ্রোহীর প্রতিজ্ঞাটা খুব স্পষ্ট। তিনি বলছেন তার লড়াই ততক্ষণ থামবে না যতক্ষণ পৃথিবীতে একজনও অত্যাচারিত মানুষ থাকবে। তার সংগ্রাম চলবে অত্যাচারীর অস্ত্র ধ্বংস না হওয়া পর্যন্ত। আর যেদিন আকাশে বাতাসে আর কোনো কান্নার শব্দ থাকবে না, শুধু সেদিনই তিনি শান্ত হবেন। যুদ্ধ করাটা তার লক্ষ্য নয়, লক্ষ্য হল একটা শান্ত পৃথিবী প্রতিষ্ঠা করা। এটাই হয়তো কবিতার সবচেয়ে বড় বার্তা। তো এই কবিতা লেখা হয়েছে ১০০ বছরেরও বেশি আগে, কিন্তু আজও কেন এটা আমাদের এত নাড়া দেয়? কারণ এর ভেতরের কথাগুলো কোনো নির্দিষ্ট সময়ের জন্য নয়, এগুলো চিরন্তন। আসলে এই কবিতার মূল কথাই হলো এটা, আমাদের সবার ভেতরেই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর একটা শক্তি আছে।
সত্যের জন্য লড়াই করার আর এই পৃথিবীকে আরেকটু সুন্দর করে তোলার ক্ষমতাটা আমাদের সবার মধ্যেই ঘুমিয়ে আছে। কবিতাটা শুধু সেই ঘুমন্ত শক্তিটাকে জাগিয়ে দেয়। আর সব শেষে এই লাইনটা দিয়ে কবি যেন পুরো যাত্রাপথটাকে একটা বৃত্তের মতো মিলিয়ে দেন। আমি চির বিদ্রোহী বীর, চির উন্নত শির। মনে আছে কবিতাটা শুরু হয়েছিল উন্নত মমশির দিয়ে, আর শেষও হচ্ছে সেই একই গর্বিত ঘোষণার মাধ্যমে। এটা শুধু একটা কবিতার শেষ নয়, এটা হলো সেই স্বাধীন নির্ভীক মানবাত্মার এক অমর ঘোষণা, যা আজও আমাদের শিরদাঁড়া সোজা করে দাঁড়াতে শেখায়।